নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা পণ্ডিত রামাবাইয়ের জীবন, ভারতীয় মহিলাদের অধিকার প্রতিষ্ঠায় রামাবাইয়ের কী অবদান ছিল সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। পণ্ডিত রামাবাই 23 এপ্রিল 1858 সালে মহারাষ্ট্রের গুনগামাল অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অনন্ত শাস্ত্রী, তার মাতার নাম লক্ষ্মীবাই এবং তার ভাইয়ের নাম শ্রীনিবাস। রামাবাইয়ের সময় ভারতীয় সমাজে নারীদের শিক্ষা গ্রহণ করার কোনো অধিকার ছিল না, কিন্তু এই অনন্ত শাস্ত্রী একজন সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ হওয়ায় তিনি তার স্ত্রী ও কন্যাকে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত করার মতন দুঃসাহসিকতা দেখান। এই বিষয়টি জানাজানি হতেই পণ্ডিত রামাবাইয়ের পিতাকে অন্যান্য যারা ব্রাহ্মণ ছিল সেই সময়কার, তারা এক ঘরে করে দেন। তখন অনন্ত শাস্ত্রী গ্রাম ছেড়ে দেন এবং জঙ্গলে বসবাস করতে শুরু করেন এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করে নারীর শিক্ষা প্রসার করার কথা প্রচার করতে শুরু করেন। কিন্তু 1887 সালের দুর্ভিক্ষে রামাবাইয়ের মাতা ও পিতার মৃত্যু হয়। রামাবাই ও তার ভাই প্রায় 2000 মাইল পায়ে হেঁটে কলকাতায় এসে পৌঁছায়। রামাবাই পায়ে হেঁটে কলকাতায় আসার সময় হিন্দু সমাজে মহিলাদের যে ভয়ঙ্কর পরিস্থিতি সে সম্পর্কে তিনি অভিজ্ঞতা লাভ করেন। রামাবাই তার মা লক্ষ্মীবাইয়ের থেকে সংস্কৃত শিক্ষা লাভ করেন। রামাবাই তার যাবতীয় অভিজ্ঞতা ও নারীদের ধ্যান ধারণা তার দ্য হাই কাস্ট হিন্দু ওমেন এই গ্রন্থে তুলে ধরেন, যেটি 1887 সালে প্রকাশিত একটি গ্রন্থ। এই গ্রন্থটি রামাবাই তার মাকে উৎসর্গ করেন। রামাবাই যখন কলকাতায় আসেন তখন কলকাতায় ব্রিটিশ শাসন ছিল, মানে কলকাতা তখন ব্রিটিশ শাসনের অধীন ছিল এবং সারা ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনাধীন ছিল। এই ঔপনিবেশিক শহর কলকাতায় রামাবাই বিভিন্ন জনসভায় বক্তৃতা দেন। তখন তার এই স্পষ্টতাবাদী যে যুক্তিবোধ এবং সংস্কৃত শাস্ত্রের ওপর তার দখল দেখে কলকাতার পণ্ডিত সমাজ তাকে জ্ঞানের দেবী উপাধি দেন। এছাড়া 1878 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে পণ্ডিতা ও সরস্বতী উপাধি দেয়। এবারে আমরা রামাবাইয়ের সময়ে ভারতীয় সমাজে নারীদের কীরকম সমাজে অবস্থান ছিল সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভারতীয় নারী আন্দোলনের পথিকৃৎ বলা হয় পণ্ডিত রামাবাইকে। রামাবাইয়ের সমসাময়িক ভারতীয় সমাজে পুরুষেরা নারীদেরকে ন্যূনতম সম্মান পর্যন্ত দিত না, বরং গৃহস্থলীর কাজের মধ্যে মেয়েদেরকে জোর করে যুক্ত করা হতো। রামাবাই ভারতীয় নারীদের জীবনের 3টি পর্যায়ের কথা বলেন। প্রথমত হলো শিশুকাল, দ্বিতীয়টা হলো বৈবাহিক জীবন এবং তৃতীয়টা হলো বৈধব্য জীবন বা বিধবার জীবন। রামাবাই বলেন, ভারতীয় সমাজের নারীরা পুত্র সন্তান লাভের আশায় নানা আচার অনুষ্ঠান, টোটকা চিকিৎসা করত, কারণ পুত্র সন্তান হলেই স্বামীর কাছে তার গ্রহণীয়তা বাড়বে। এছাড়া বিবাহিত নারীদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হতে হতো তাদের। যেমন অপরিণত বয়সে কোনো মেয়ের যদি বিয়ে হতো তাহলে সেই নতুন বিবাহিত হওয়া বধূ সে যদি তার স্বামীর সাথে থাকতে না চাইতো, কারণ যেহেতু সে প্রাপ্তবয়স্ক হয়নি, তাহলে তার স্বামী তার উপর বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করত। বিবাহিত মেয়েরা যদি কোনো কারণে বিধবা হতো তাহলে সেটিকে বলা হতো যে সে পূর্বজন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছে এবং সেটির ফলের কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে এবং সে বিধবা হয়েছে। এরকম সামাজিক পরিস্থিতি ছিল সেই সময়। রামাবাইয়ের সমসাময়িক ভারতীয় হিন্দু সমাজে মনুসংহিতায় দেওয়া বিভিন্ন বিধান বিধবা মহিলাদের মেনে চলতে হতো। যেমন যারা স্বামীহারা মেয়ে তারা তাদের খাদ্যাভ্যাসের দিকে নজর দেবে এবং জীবনযাপনে তারা সংযত থাকবে। স্বামীহারা মেয়েরা যখন ক্রমাগত রোগা হবে তাহলে সেটিকে তার প্রায়শ্চিত্তের চিহ্ন বলে মেনে নেওয়া হতো। যে কোনো মেয়ের যখন স্বামী মারা যাবে, সে যখন বিধবা হবে, সে যদি দিনে দিনে রোগা হয় তাহলে সেটাকে বোঝা হতো যে সে প্রায়শ্চিত্ত করছে। দ্বিতীয়ত হলো ওই সময়ে যারা বিধবা মহিলা থাকতেন তারা অন্য কোনো পুরুষের মুখ দেখা তো দূরের কথা, কোনো পুরুষের নাম পর্যন্ত মুখে নিতে পারবে না। তৃতীয়ত হলো যারা অল্প বয়সে বিধবা হতো তারা প্রতিনিয়ত নিজের পরিবার ও সমাজের চোখে সন্দেহের বিষয়বস্তু ছিল। 4 নম্বর হলো এই অল্প বয়সী বিধবারা যাতে
পরিবারের বিভিন্ন কলঙ্ক যাতে না করতে পারে, তাই তাদের ওপর কড়া নজরদারি চলত। তো রামাবাই এই সকল বিধানের সম্পূর্ণ বিরোধিতা করেন এবং রামাবাই বলেন যে কোনো অল্প বয়সী বিধবা সারা জীবন বেঁচে থেকে এই রকম অত্যাচারিত হওয়ার থেকে সে তার স্বামীর চিতায় সহমরণে যাওয়া অনেক বেশি ভালো। তবে মনু সংহিতায় যে সকল পুরুষদের স্ত্রী মারা যেত, ঠিক আছে, সেই সকল পুরুষদের জন্য কোনো বিধান ছিল না, সেই সকল পুরুষেরা পুনর্বিবাহ করতে পারে। এবারে আমরা জানবো যে ভারতীয় সমাজে এই অবহেলিত স্বামীহারা মেয়েদের জন্য রামাবাই কি করেছিলেন। 1882 সালে পুনা শহরে আর্য মহিলা সমাজ রামাবাই প্রতিষ্ঠা করেন। পুনা শহরে যারা স্বামীহারা মেয়ে ছিল তাদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে সাহায্য চান, কিন্তু তাকে কোনো রকম সাহায্য করা হয় না। এছাড়া রামাবাই মেডিকেল কলেজে যাতে মহিলারা পড়তে পারেন তার পক্ষে তিনি কথা বলেন এবং তিনি আন্দোলনও করেন এই নিয়ে। পরবর্তীকালে তিনি সফলতা পান এবং মহিলারা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়। রামাবাই দেশে বিদেশে যান এবং তিনি মহিলাদের এই শিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে যাতে কোনো রকম বাধা না আসে সেই নিয়ে তিনি বিভিন্ন আন্দোলন করেন এবং তিনি একটা ভয়েস রেজ করেন। তিনি একটা কণ্ঠস্বর তোলেন যে এই মহিলারা কি দোষ করেছে যে তারা পড়াশুনো করার সুযোগ পাবে না। 1886 সালে তিনি আমেরিকাতে যাওয়ার আমন্ত্রণ পান এবং আমেরিকায় রামাবাইয়ের একটি বই প্রকাশিত হয় এবং সেই বইটি জনপ্রিয় হয়ে ওঠে। রামাবাই অপ্রাপ্তবয়স্ক স্বামীহারা মেয়েদের জন্য আশ্রয়স্থল গড়ে তোলেন এবং তিনি এর জন্য অর্থ কালেক্ট করতে শুরু করেন। দেখো, যে কোনো একটা কার্যকলাপ করতে গেলে তো তার জন্য ফান্ডের প্রয়োজন না। তো স্বাভাবিকভাবেই তিনি আমেরিকায় যাওয়ার পরে তার একটা বই যখন পাবলিশ হয় সেখানে পপুলার হয়ে যায় এবং সেখান থেকে তিনি কিছু অর্থ উপার্জন করেন এবং যে পরিমাণ টাকা তিনি সেখান থেকে সংগ্রহ করেন সেটা দিয়ে তিনি 1889 সালে বোম্বাইতে সারদা সদন প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে কলকাতাতেও এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যাতে যারা স্বামীহারা স্ত্রী থাকতো, বিধবা মহিলারা থাকতো, তারা যাতে অ্যাটলিস্ট একটা থাকার জায়গা পায়। রামাবাইয়ের এই প্রতিষ্ঠান খ্রিস্টান মিশনারিদের সহায়তায় চলে। স্থানীয় নাগরিকেরা এই বিষয়টিকে ভালো চোখে দেখতো না যে এই রামাবাইয়ের প্রতিষ্ঠানকে অনেকে মনে করতো যে ধর্মান্তরের একটা জায়গা, যেখানে হিন্দু বিধবা মহিলারা যায় এবং তারা ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়। আরেকটা কথা বলে রাখা ভালো যে রামাবাই নিজে কিন্তু ধর্ম চেঞ্জ করে। তিনি হিন্দু ধর্ম থেকে বেরিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তার যে প্রতিষ্ঠান সেটি খ্রিস্টান মিশনারি ছিল এক প্রকার, তাদের সহায়তাই চলতো, ঠিক আছে, তাদের দেওয়া ফান্ডেই চলতো এই সংস্থাটা। তাই সেই সময়কার ভারতীয় সমাজের চোখে এটা একটা কাটা হিসেবে ছিল যে এই মিশনারিটা হলো এমন একটা জায়গা যেখানে হিন্দুরা যায় এবং তারা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়। তাই সেই সময়কার যারা সাধারণ নাগরিক ছিল তারা মনে করতো যে এই আশ্রয়স্থান অপ্রাপ্তবয়স্ক মহিলাদের ধর্মান্তরের একটা স্থান। 1889 সালে মহারাষ্ট্রের খেদগাঁও গ্রামে পণ্ডিত রামাবাই মুক্তি মিশন চালু করেন, যেখানে তিনি বিদ্যালয় স্থাপন করেন, শিক্ষণ কেন্দ্র, আজকে যেটাকে আমরা টিচার্স ট্রেনিং কলেজ বলি, যেখানে বিএড ডিএলএড এইসব করা হয়। এছাড়া তিনি শিল্প শিক্ষা কেন্দ্র স্থাপন করেন। মেয়েদের স্বনির্ভর করার জন্য ট্রেনিং সেন্টারও গড়ে তোলেন রামাবাই। অ্যাকচুয়ালি পণ্ডিত রামাবাই কিন্তু যারা বিধবা মহিলা ছিল তারা যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে তাই তাদের জন্য লড়াই করে গেছেন সারা জীবন। আর তার এই লড়াই করার পেছনে তার প্রেরণা কোথাও না কোথাও তার বাবার একটা ভূমিকা ছিল। কারণ তার বাবা যেহেতু সেই রামাবাইয়ের ছোট বয়স থেকেই তার বাবা নিজে অনন্ত শাস্ত্রী নিজেও মহিলাদের শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিতে শুরু করেন বলে রামাবাইও সেখান থেকে সেই কোয়ালিটিটা কোথাও না কোথাও পেয়ে যায় তার বাবার কাছ থেকে। পণ্ডিতা রামাবাই ভারতীয় বিধবা মহিলাদের জন্য এত কিছু করার পেছনে হয়তো কারণ ছিল তিনি নিজেও একজন বিধবা ছিলেন। তাই মাত্র 23 বছর বয়সে তিনি বিধবা হন। তাই ভারতীয় হিন্দু সমাজ হয়তো তাকেও দমন করে রাখতে চেয়েছিল, কিন্তু রামাবাই সকল প্রকার অমানবিক সামাজিক প্রথার বিরোধিতা করে ভারতীয় কম বয়সী বিধবা মহিলাদের জন্য অধিকার প্রতিষ্ঠার এই লড়াই তিনি চালিয়ে যান। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং।